আরো মারাত্মক যেটা করা হয়েছে সেটা আমি বলি, যেটা আমরা সকলে খুব আশঙ্কা করছি। এটা একটা এমন ক্ষমতা দেওয়া হলো পুলিশকে, পুলিশ একজন সাক্ষীকে ভাঙবার জন্য তাকে বারে বারে নিয়ে আসতে পারে। এখানে ওরা বলে দিলেন যে অমুক দিনের মধ্যে করতে হবে, ধরা যাক করা গেল না, তাহলে কি হবে? তাহলে আইনে একটা নিদান থাকা উচিত ছিল, সময়সীমার মধ্যে ট্রায়াল না হলে পরে তাহলে অভিযুক্ত খালাস পেয়ে যাবে। তাহলে এই কথা বলা অর্থ থাকে, এটা একেবারে লোককে বোকা বানানো। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার আলাদা করে পরিচয়ের কোনো প্রয়োজন নেই, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি তার থেকে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে বুঝে নেব। ভারত গত সোমবার থেকে তিনটি নতুন আইন তারা পেয়েছেন এবং এই তিনটি আইন সম্পর্কে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক জবাব মানুষ চাইছেন, বুঝতে চাইছেন, কনফিউশন রয়েছে এবং বিরোধীদের মধ্যে একাধিক অভিযোগও রয়েছে। সেই সব প্রশ্নেরই জবাব নেব আমরা। আমি প্রথমে নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। আমি একটু প্রথমে বুঝতে চাইবো, এই যে তিনটি আইন, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এই তিনটে বদলে যে তিনটে আইন এলো, ভারত ন্যায় সংহিতা, ভারত সুরক্ষা অধিনিয়ম এবং তার সঙ্গে সঙ্গে সাক্ষ্য অধিনিয়ম, এই যে তিনটে বিএনএস, বিএনএনএস এবং বিএসএ, এই তিনটি আইন সম্পর্কে যদি একটু সহজভাবে আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেন, কি তিনটে আইন হচ্ছে? দেখুন, যা আইন ছিল আমাদের, বিশেষ করে ভারতবর্ষে ফৌজদারি অপরাধ হয়, যাকে ক্রিমিনাল অফেন্স বলা হয়, সেটাকে সামলাবার জন্য, ন্যায় বিচারের জন্য তিনটি আইন মূলত কার্যকর ছিল। একটাকে বলা হতো ইন্ডিয়ান পেনাল কোড, অর্থাৎ সেখানে কোন অপরাধে কি শাস্তি হতে পারে সেটা নির্দিষ্ট করা আছে। আর এটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিওর কোড, অর্থাৎ একজন মানুষ অপরাধ করলে তাকে শাস্তি দিতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে যে অপরাধী বা যে অভিযোগ করলেন উভয় মনে করেন যে না, বিচারটা ঠিক হয়েছে, ন্যায়সঙ্গত হয়েছে। আরেকটি হচ্ছে এই বিচার করতে গেলে সাক্ষ্য প্রমাণ দরকার হয়, সেই সাক্ষ্য সংক্রান্ত আইন। এই সাক্ষ্য আইনটা শুধুমাত্র যে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে লাগে তা নয়, এটা সিভিল মামলাতেও লাগে, অর্থাৎ জমি জমা সম্পত্তি, বিভিন্ন কন্ট্রাক্ট। এই তিনটে আইন তো ভারতবর্ষের বুকে ভালোই চলছিল এবং যেখানে যেখানে অসুবিধা হচ্ছিল সময়ের পরিপ্রেক্ষিতে সেই তিনটে আইনকেই বিভিন্ন ধারা সংশোধন করে এটাকে বাস্তবসম্মত করা হয়েছে। এখন 1973 সালে কিন্তু ভারতবর্ষের ক্রিমিনাল প্রসিডিওর কোডটা একেবারে নতুন করে করা হয়। সুতরাং এই যে যুক্তি বা অপযুক্তি খাড়া করা হচ্ছে যে এটা কলোনিয়াল আইনটাই পাল্টালাম, এই যুক্তির কোনো রকম ভিত্তি নেই, কারণ 73 সালের আইন কলোনিয়াল আইন হতে পারে না। আরেকটা বক্তব্য হচ্ছে যে কলোনিয়াল আইন হলেই সেই আইনটা খারাপ, তা তো নয়। কেন আমাদের যখন ভারতবর্ষের সংবিধান গ্রহণ করলাম তখন বলা হলো যে সংবিধানের যে মূল চরিত্র, সেই সংবিধান বিরোধী যদি হয় তা যে কোনো আইনই বাতিল। কিন্তু পরবর্তী সময় দেখেছি স্বাধীনতা উত্তরকালে 75 বছর হতে চললো যে এই আইনগুলো কার্যকর হয়েছে। বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে যখন যখন মনে করেছেন যে কোথাও কোথাও ভুল ত্রুটি আছে, তার ভিত্তিতে সংশোধন করা হয়েছে। এই প্রেক্ষিতে হঠাৎ করে একেবারে তিনটে আইনের ধাঁচা পাল্টে দেওয়া, এটার পেছনে যত না ন্যায় এবং বিচারগত যুক্তি আছে, তার থেকে বেশি যুক্তি হচ্ছে ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা। তার কারণ হচ্ছে আইনের যদি নামগুলো দেখা হয় তা দেখা হবে যে এটা উদ্দেশ্যমূলকভাবে এই আইনটা এমন সময় আনা হয়েছে যখন ওরা হিন্দুত্ববাদী মতামতকে ছড়াতে চাইছে, এক দেশ এক জাতি এক ধর্ম, এই ধরনের আমি বলি অপকর্ম, সেটাকে আরো বাস্তবায়িত করবার জন্যই এরা এই ন্যায় সংহিতা ইত্যাদি নাম দিয়েছে, অপ্রয়োজনীয়, যেগুলোর সঙ্গে শুধু নাম দিয়েই তো এইভাবে হয় না। আর ভারতবর্ষ একটা কোনো এককেন্দ্রিক দেশ না, এরা সংস্কৃত ভাষায় করতে চাইছে। সংস্কৃত কখনোই ভারতবর্ষের সাধারণ মানুষের ভাষা ছিল না, সংস্কৃত ছিল ব্রাহ্মণদের উচ্চ বর্ণের ভাষা। প্রাকৃত ছিল সাধারণভাবে সাধারণ মানুষের ভাষা। যাই হোক, সেটা ভাষাতত্ত্বের ব্যাপার। কিন্তু মূলগত কি পরিবর্তন হলো যদি আমরা খুব খতিয়ে দেখি তাহলে দেখবো কিন্তু মূলগত কোনো পরিবর্তন হয়, যা ছিল প্রকৃতপক্ষে সেটাই রাখা হয়েছে। কিছু কিছু আইন পরিবর্তন করে 10-12টা সেকশন নতুন এনেছে এবং তাতে আমার প্রশ্ন, মূলগত কি পরিবর্তন করলে? বরং আমাদের যেটা আশঙ্কা যে এই নতুন ক্রিমিনাল প্রসিডিওর করার মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের যে সাধারণ মৌলিক অধিকার,
স্বাধীনতা, যাকে আমরা লিবার্টি বলি, সেটা কিন্তু অনেকটা খণ্ডিত হবে। আমি এই প্রশ্নে আসবো, এই বিষয়টাতে একটু বিস্তারিত জানা দরকার, কিন্তু তার আগে আমি যদি একটা খুব সহজ জায়গায় বলি, আপনি একটু আগেই যেটা বলছিলেন যে আধুনিকীকরণের প্রয়োজন, মানে যখন প্রয়োজন মনে হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে আইনের পরিবর্তন হয়েছে। এই আইনে বলা হচ্ছে টেকনোলজির একটা খুব গুরুত্বপূর্ণ ব্যবহার করা হচ্ছে, টেকনোলজির একটা সুযোগ দেওয়া হচ্ছে, এবং এখন যত ক্রাইম বেড়ে গেছে, ক্রাইমের ভ্যারাইটি বেড়ে গেছে, সেগুলোকেও ইনক্লুড করা হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে নতুন আইন আনা বা নতুন ভাবে নতুন ধরনের যে সমস্ত অপরাধ আছে সেগুলোকে ইনক্লুড করার কি প্রয়োজন ছিল না, নাকি সেগুলো পুরনো আইনেই ছোটখাটো চেঞ্জেস করে দেওয়া? পুরনো আইনে ইতিমধ্যে তো এর নিয়ে তো বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন তো নয় যে 1 জুলাইয়ের পর থেকে তথাকথিত সাইবার ক্রাইম চালু হলো। আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড বা ক্রিমিনাল প্রসিডিওর কোড, তার সঙ্গে আমরা ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এনেছি, আমরা এভিডেন্স অ্যাক্টেরও পরিবর্তন করেছি, যে এভিডেন্স অ্যাক্ট ছিল, যাকে এভিডেন্স অ্যাক্ট বলা হতো, সাক্ষ্য আইন নয়। সেটা করার মধ্য দিয়ে বিচারপতিরা কিন্তু এবং যারা আইন রক্ষক তারা ব্যবস্থা নিতে পারছিলেন। এমন নয় যে আমাদের আইন না থাকার ফলে আমরা এই সাইবার অপরাধ যেগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিলাম না। সুতরাং ওটা কোনো যুক্তি নয়। কেন এই ডিজিটাল এভিডেন্স তো নেওয়া হচ্ছে। এখনো তো বিচারপতিরা বলেন তোমরা প্রত্যেকে অনলাইন ওকে সাক্ষীকে হাজির করো, তার বক্তব্য রেকর্ড করো, পোস্টমর্টম করতে গেলে তোমাকে ভিডিও রেকর্ডিং করতে হবে, সাক্ষ্য নিতে গেলে ভিডিও রেকর্ডিং করতে হবে। এই সমস্ত বিচারপতিরা তো বিভিন্ন সময় যে আইন ছিল সেই আইনের ভিত্তিতে আদেশ দিয়ে কার্যকর করেছেন। ওতে পরিস্থিতিটা এমন ছিল না যে নতুন এই আইন নামটা পাল্টে না আনলে পরে আমরা কোনো রকম বিচার করতে পারছিলাম না। আচ্ছা, এই আইনে আরো 2-3টে জায়গা বলা আছে, সেটা হচ্ছে ট্রায়ালের সময়কাল কমিয়ে আনা হয়েছে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আমাদের বিচার ব্যবস্থার যা পরিকাঠামো এই মুহূর্তে রয়েছে সেটা কতটা বাস্তবসম্মত? এটা একেবারেই অবাস্তব। আমি বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট উদাহরণ দিই, যেখানে যাতে শ্রমিকরা খুব দ্রুত আইনি সহায়তা পায়, সেটার জন্য সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত একটাও ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট সেই সময়সীমার মধ্যে সম্পন্ন করা গেছে? যায়নি। সুপ্রিম কোর্ট বারবার কড়া নির্দেশ দিয়েছেন যে তোমাকে এটা সময়সীমার মধ্যে করতে হবে, ফলে মালিকরা তাদের ক্ষমতা আছে, তারা শ্রমিকদের ক্লান্ত করে দিচ্ছে, কিন্তু করা গেছে? করা যায়নি। এখানে ওরা বলে দিলেন যে অমুক দিনের মধ্যে করতে হবে, ধরা যাক করা গেল না, তাহলে কি হবে? তাহলে আইনে একটা নিদান থাকা উচিত ছিল যে ওই সময়সীমার মধ্যে ট্রায়াল না হলে পরে তাহলে অভিযুক্ত খালাস পেয়ে যাবেন, সেরকম কিছু। তাহলে এই কথা বলা অর্থটা কি? এর একেবারে লোককে বোকা বানানো। ওরা আগামী দিনে একটা ক্ষেত্রেও দেখাতে পারবেন না। আর তুমি তো এটা বলতে পারো না যে ওই সময়সীমার মধ্যে করতে পারলাম না বলে অভিযুক্ত খালাস পেয়ে গেলে অভিযোগের কোনো মূল্য নেই। অর্থাৎ এই সমস্ত কথাগুলো কিছু গোল গোল কথা বলা হয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আরো মারাত্মক যেটা করা হয়েছে সেটা আমি বলি, যেটা আমরা সকলে খুব আশঙ্কা করছি। এতদিন ছিল যে একজন অপরাধীকে, যা অপরাধীও নয়, যে অভিযুক্ত, তদন্তের জন্য তাকে তুমি হেফাজতে নিতে পারো। হেফাজতে নিলে পরে প্রথম 15 দিন তাকে তুমি রাখতে পারো পুলিশ হেফাজতে, তারপর বিচারীয় হেফাজতে গেল। এখন তুমি বলে দিচ্ছ যে এই 60 দিন এবং 90 দিন যে সময়সীমার মধ্যে তোমাকে চার্জশিট দাখিল করতে হবে, সেই সময়ের মধ্যে তুমি যদি নাও করতে পারো, তাকে ওই সময়সীমার মধ্যে যে কোনো সময় তুমি ভেঙে ভেঙে হলে 15 দিন নিতে পারো। তার মানে এটা একটা এমন ক্ষমতা দেওয়া হলো পুলিশকে, পুলিশ একজন সাক্ষীকে ভাঙবার জন্য তাকে বারে বারে নিয়ে আসতে পারেন। মানে 15 দিনটা বিভিন্ন সময়ের মধ্যে হতে পারে। ধরো তোমার প্রথম দিন দিয়ে গেলে 2 দিন, তুমি দেখে তোমাকে ভাঙা গেল না, আচ্ছা কিছুদিন যে হেফাজতে রেখে আবার তোমাকে আনা হলো। এই যে যারা আইন করেন তারা কিন্তু বাস্তবতা সম্পর্কে, একজনকে যখন হেফাজতে নেওয়া হয় তখন তার কি মানসিকতা এটা বোঝেন না, কি অবস্থায় থাকে। আমি তো হেফাজতে ছিলাম, আমি জানি কি অবস্থায় থাকে মানুষ। সুতরাং যারা এইসব কথা বলছেন তারা প্রকৃতপক্ষে আইনের কার্যকারিতা সম্পর্কে কোনো রকম ভাবনা চিন্তা নিয়ে করছেন না। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মহিলাদের ওপর, মহিলা শিশুদের ওপর ক্রাইমের ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা বলা হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে তাদের বয়ান রেকর্ড করবেন মহিলা পুলিশ আধিকারিক, সম্ভব হলে নির্যাতিতাদের ক্ষেত্রে, মহিলা নির্যাতিতাদের ক্ষেত্রে তাদের বয়ান রেকর্ড করবেন প্রাথমিকভাবে মহিলা পুলিশ আধিকারিক, এবং পরে যখন তার গোপন জবানবন্দি নেওয়া হবে সেটাও পসিবলি একজন মহিলা ম্যাজিস্ট্রেট করবেন, অথবা তার বাড়ির লোকের উপস্থিতিতে একজন অন্য ম্যাজিস্ট্রেট করবেন। এবং শিশুদের ক্ষেত্রে ক্রাইমের ক্ষেত্রে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হচ্ছে। এগুলো তো আছেই। এখনো বিভিন্ন জায়গায় মহিলা পুলিশ থানা হয়েছে,
এখনো যে কোনো মহিলাদের বিরুদ্ধে অফেন্স হলে পরে মহিলাদের দিয়েই তাকে তদন্ত করানো হয়। এখনো 164 যদি মহিলা ম্যাজিস্ট্রেট না থাকে, পুরুষ ম্যাজিস্ট্রেট করলে তার একজন বাড়ির লোকের সাক্ষী রেখে করা যায়। এটা নতুনত্ব কিছু নেই, এটা আছেই। এই মুশকিল হচ্ছে এই পুরোটাই যেটা আইন। আছে সেটাকে একটা মাত্র উদ্দেশ্য, আবারও বলি, শুধুমাত্র সংহিতা এই শব্দটাকে, এরপরে আসবে মনুসংহিতা, এই চিন্তা থেকেই করা হয়েছে। তা না হলে কার্যকর দিক থেকে কোনো গুণগত পরিবর্তন হয়নি, বরং উল্টোটা কি হবে, এখন যারা কাজ করবেন, আইন কার্যকর করবেন, তারা প্রতিনিয়ত কনফিউশন থাকবে। এটা লাভ কিছু না। আমার তো মনে হয় তো প্রকৃতপক্ষে আরো জটিলতা বৃদ্ধি পাবে, কোনো উপকারে আসবে না। আর ধরো পক্সো অ্যাক্ট তো আছেই, সেখানে শিশুদের উপর নির্যাতন, পক্সো অ্যাক্ট যথেষ্ট করা আইন, বিশেষ আইন। তাহলে সেই বিশেষ আইনটাকে তুমি রেখেছো, আবার পাশাপাশি ওইটাকে তুমি ওই ন্যায় সংহিতার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো। এগুলো কিন্তু খুব একটা ভাবনা চিন্তা করে করা হয়। আমি জানি না ওরা কাদের সঙ্গে পরামর্শ করেছেন, বলছেন যাদের সঙ্গে পরামর্শ করেছেন তারা ওদের আদর্শ প্রাণিত মানুষ কিনা তাও জানি না, কিন্তু ব্যাপক স্তরে এটা তো কোথাও কখনো আলোচনা হয়নি। আমি তো বহু জায়গায় যাই মামলা করতে, আমি তো কখনো উকিলদের কাছ থেকে শুনিনি যে নিয়ে কোনো আলোচনা হয়েছে। যদিও গতকাল অমিত শাহ এটা দাবি করেছেন যে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং সমস্ত দিক বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি শেষ প্রশ্ন আপনার কাছে আসবো। আপনি একটু আগে যেটা বলছিলেন যে আপনারা আশঙ্কা প্রকাশ করছেন যে এই আইনের ফলে সাধারণ মানুষের অনেক বেশি অধিকার খর্ব হবে। অনেক বিরোধীরাই কিন্তু এই আইন, এই তিনটিকে ড্রেকোনিয়ান আইন বলছেন, কেউ অসাংবিধানিক বলছেন। কেন আপনারা এই আশঙ্কা? আমি দুটো কথা বলি, আর বেশি বলবো না। একটা হচ্ছে যে ওরা তো বলছেন ঔপনিবেশিক সাজার দিক থেকে ঔপনিবেশিক আইনে সাজা ডেথ পেনাল্টি ছিল মারাত্মক ক্ষতিকারক। কেন ওরা ডেথ পেনাল্টি রেখেছিল? যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী তাদের ধরে ধরে ফাঁসিতে পাঠানো। এই আইনে ডেথ পেনাল্টিকে রেখে দেওয়া হয়েছে। তুমি কোথায় এটা ঔপনিবেশিক আর বিরোধী কোথায় হলো? এবং ডেথ পেনাল্টি শুধুমাত্র খুনের ক্ষেত্রে রাখা হয়েছে তা না, অন্য আরো মারাত্মক অপরাধের ক্ষেত্রেও তার ডেথ পেনাল্টি দিয়েছেন। সবচেয়ে বড় একটা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির আইন হচ্ছে মানুষের মৃত্যুদণ্ড, সেটা তুমি আইনে রেখে দিলে। এক। দুই, আর কি বলছেন ওরা? আমরা সেডিশন অ্যাক্ট সরিয়ে নিয়েছি। এটা আরেকটা প্রবঞ্চনা। তুমি সেডিশন কথাটা যে ইন্ডিয়ান পেনাল করেছিল সেকশন 121-এ, তুমি সেই কথাটা রাখোনি, কিন্তু তুমি আইনে যা এনেছো, যে কোনো সাধারণ কার্যকলাপকে তুমি বলছো রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সংহতি, এই সমস্ত। আজকে যদি আমি বলি যে আমি একটি গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখলাম দলিত ছেলেমেয়েরা তারা খাবার পাচ্ছে না, তাদের খাদ্য দেওয়া হচ্ছে না, রাষ্ট্রবিরোধী বলতে পারো আমাকে, যে তুমি মানুষের মধ্যে হেট্রেড তৈরি করছো। সুতরাং আইনটা যখন করব তখন আমাকে ভাবতে হবে আমার মাথার উপর আছে সংবিধান, যে সংবিধানের মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলোকে রক্ষা করেই আমাকে আইন করতে হবে। অপরাধ দমন করতে গেলে পরে সে অপরাধীকে আমায় সংশোধন করতে হবে। সেই জন্যই আগের আমলে বলা হতো কারেকশনাল হোম, জেল কথাটা ব্যবহার করা হয় না, জেলটা ছিল কলোনিয়াল এক্সপ্রেশন, তাকে তুমি কারেকশনের সুযোগ দিচ্ছ। একটা মব লিঞ্চিং নিয়ে যেটা করা হয়েছে মারাত্মক ব্যাপার। এখানে একটা মব লিঞ্চিং হয়েছে, মব লিঞ্চিং এর থিওরি তোমরাই চালু করেছো, সব পিটিয়ে মারা। আজকে তুই যাওয়ার পথে তুমি হয়তো দাঁড়িয়ে দেখলে কি হলো, তুমি হয়তো প্রতিবাদ করতে পারছো না ভয়ে, তুমি অপরাধী। মানে এর ফলে তো পুলিশের কাছে যা থাকবে, যারা মব লিঞ্চার, তাদের বাদ দিয়ে আশেপাশের লোকেদের ধরে নিয়ে যাবে। সুতরাং আইনটা সামগ্রিকভাবে যদি খুব বিশ্লেষণ করা হয় সূক্ষ্মভাবে, এটা ভারতবর্ষের সংবিধান সম্মত যে লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, তাকে আঘাত করে। আশঙ্কা প্রকাশ করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আগামী দিনেই আরো প্রকাশ্যে আসবে যে এই তিনটি যে নয়া আইন দেশে বলবৎ হলো, তাতে আখেরে মানুষের লাভ হচ্ছে নাকি তাদের বিপদ বা অসুবিধা আরো বাড়ছে। দিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।